দেখে নেব খেলার সময় শিরোনাম। অবশেষে সত্যি হলো গুঞ্জন, সরিয়ে দেয়া হলো মেহেদী মিরাজকে। 2027 বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে দলের অধিনায়ক লিটন দাস এখনো নিশ্চিত নয় ভারতের বাংলাদেশ সফর। বিসিসি এর সাথে বিসিবি মেইলসের এক্সচেঞ্জ হচ্ছে, আমি আশাবাদী যে ওনারা আসবেন। অস্ট্রেলিয়া সিরিজের আগে দায়সারাভাবে চলছে টাইগারদের স্কিল ক্যাম্প। অনুশীলনে অনুপস্থিত শান্ত সহ একাধিক ক্রিকেটার। শুক্রবার রাতে দেশ ছাড়বে টাইগাররা। নভেম্বরে দেশের মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপের সফল আয়োজনে সব ধরনের সহযোগিতার আশ্বাস ক্রীড়া মন্ত্রণালয়ের। শিরোপা জয়ে হামজাদের উপর আস্থা আমিনুলের। ভালো ফুটবলাররা এখন বাংলাদেশ দলে খেলছে, তো আমরা অনেক বেশি আশাবাদী দীর্ঘদিনের যে ঘাটতি সেটা আমরা ইনশাল্লাহ পূরণ করতে পারবো। নতুন কুড়ির অনুষ্ঠানে ভাইরাল শিক্ষার্থী তাহসিনকে নিজ কার্যালয়ে ডেকে বিশেষ উপহার প্রধানমন্ত্রী তারেক রহমানের। সফল ক্যারিয়ারের জন্য দিলেন দিক নির্দেশনা। এবং বিশ্ব ফুটবলে আরও এক নক্ষত্রের পতন। ব্রাজিলের জার্সিতে 16 বছরের বর্ণিল ক্যারিয়ারের ইতি টানলেন নেইমার। ক্লাব ক্যারিয়ার চালু রাখার আশা। বাংলাদেশ ক্রিকেটে শেষ হলো 3 অধিনায়ক অধ্যায়। ওয়ানডে ক্যাপ্টেনের দায়িত্ব থেকে মেহেদী হাসান মিরাজকে সরিয়ে দিল বিসিবি। বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে সাদা বলের ক্রিকেটের 2 ফরম্যাটে লাল সবুজের অধিনায়ক লিটন কুমার দাস এবং লাল বলের দায়িত্ব কন্টিনিউ করে যাবেন নাজমুল হোসেন শান্ত। 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত আপাতত এই দায়িত্ব পেয়েছেন লিটন, জানিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল। লিটনের ইনজুরি নিয়ে ধোঁয়াশায় তৈরি হওয়ায় ডিসিপ্লিনারি কমিটির সামনে ডাক পড়েছে মেডিকেল বিভাগের। জবাব চাওয়া হয়েছে তাদের কাছে। এদিকে এবছরের বিপিএল নিয়ে কোনো আশার কথা শোনাতে পারেননি বিসিবি বস। বেশ ঘটা করেই আমিনুল ইসলাম বুলবুল 3 অধিনায়কের হাতে তুলে দিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটকে। শান্ত লিটন সে সময় বিষয়টি নিয়ে দ্বিমত প্রকাশ করলেও নিজেদের সিদ্ধান্তে অনড় ছিল বোর্ড। মিরাজের হাতে পড়ে খুব একটা খারাপ কাটেনি টাইগারদের এই ওয়ানডের পথ চলা। 24 ম্যাচে টস করতে নেমে 10 ম্যাচ জিতেছেন মেহেদী হাসান মিরাজ। উইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়গুলো পক্ষে দাঁড়াবে তার। কিন্তু এরপরও বোর্ডের পরীক্ষার খাতায় পাশমার্ক ওঠাতে পারেননি মিরাজ। প্রেসিডেন্ট তামিম ইকবালের সহজ স্বীকারোক্তি, যা চাওয়া হয়েছিল তা দিতে পারছিলেন না তিনি। ফলাফল, সাদা বলের 2 ফরম্যাটেই এখন থেকে ক্যাপ্টেন লিটন দাস। তবে এবার আর হুট করে সিদ্ধান্ত নেওয়া হয়নি। বোর্ডের ভাবনা জানানো হয়েছে মিরাজকেও। দুপক্ষের সমঝোতাতেই এসেছে সিদ্ধান্ত। লিটন দাস will be the white ball captain and Shanto will continue as red ball captain. The vice captain of the white ball will be Tohid Hridoy, and the vice captain of red ball remains as it is. The level of performance that থেকে আশা করছিলাম, and plus the outside, this is what we feel, the outside noises was probably affecting him. ক্রিকেটারদের ইনজুরি নিয়ে অস্ট্রেলিয়া সিরিজের আগে ভালোই বিপাকে পড়েছে ক্রিকেট বোর্ড। মেডিকেল বিভাগের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আলোচনাও হচ্ছে বেশ। বিষয়টি এড়িয়ে যাননি প্রেসিডেন্ট, জানালেন ডিসিপ্লিনারি কমিটির সামনে ইতোমধ্যেই ডাক পড়েছে মেডিকেল বিভাগের। শোকজ নোটিশ দিয়ে তাদেরকে প্রশ্ন করা হয়েছে। সিলেক্টর, মেডিকেল ডিপার্টমেন্ট সাথে এদেরকেও করা হয়েছে। দে আর অলসো আনসারেবল যে কেন লিটন দাস জিম্বাবুয়ে গেল ইফ হি ওয়াজ নট ফিট এনাফ, বা পরবর্তীতে কেন রিপোর্ট এটা আসছে। বোর্ড মিটিংয়ে আলোচনা হয়েছে আরও একটা বিষয় নিয়ে, পূর্বাচল স্টেডিয়াম। তবে এবার যেন একটু ব্যাকফুটে বিসিবি। স্টেডিয়াম বানাতে সরকারের সহযোগিতা চান তামিম, তবে 3 বছরের মধ্যে সেন্টার অফ এক্সেলেন্স বানাতে চান বোর্ডের খরচে। We have agreed and board has agreed that we are going to start building the excellence center soon. BCBর ফান্ড আমরা ইউজ করে আমরা এই এক্সেলেন্স সেন্টারটা কমপ্লিট করে ফেলব। স্টেডিয়ামের যে বিষয়টা আসছে, স্টেডিয়ামের বিষয়ের জন্য প্রবলি আমাদের এটা গভর্নমেন্টের ফান্ডিং লাগবে। সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটের বহুল চর্চিত বিষয় বিপিএল, কিন্তু এবছর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি হবে এরকম কোনো নিশ্চয়তা দিলেন না তামিম ইকবাল। বিপিএল আমি জাস্ট করার জন্য করব না। I think made it very very clear. I personally don't think we have enough time to host the BPL properly. But আমরা যদি ইনশাআল্লাহ ভবিষ্যতে BPL করি তখন আমরা প্রপারলি করব। এদিকে পারফরম্যান্স রিভিউয়ের জন্য জাতীয় দল টিম ম্যানেজমেন্টের কাছে 6 মাসের ভবিষ্যৎ পরিকল্পনা চেয়েছে ক্রিকেট বোর্ড। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা।
অস্ট্রেলিয়া সিরিজের আগে দায়সারাভাবে চলছে টাইগারদের স্কিল ক্যাম্প। দেশে থাকলেও এখনও যোগ দেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। হাসান মাহমুদ ফিরলেও এলপিএলে ব্যস্ত মেহেদী হাসান মিরাজ। আর ছুটি বাতিল হলেও সিলেটে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এবাদত হোসেন। সন্তানের অসুস্থতায় ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলও অনুপস্থিত। সেন্টার উইকেটের পাশে লিটন দাস নিজে অনুশীলন করতে না পারলেও দেখিয়ে দিচ্ছেন টাইগারদের ক্যাম্পে লিটনই যেন অলিখিত ব্যাটিং কোচ। এছাড়া উপায় কই, সন্তানের অসুস্থতায় ছুটিতে আছেন নিয়মিত ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। ব্যাটারদের ভুল ত্রুটি শোধরাচ্ছেন এইচপির দায়িত্ব নেয়া মোহাম্মদ সালাউদ্দিন। অথচ অস্ট্রেলিয়া সিরিজের আগে ব্যাটিং ইউনিটেই দেওয়ার কথা ছিল সর্বোচ্চ গুরুত্ব। বিশেষ করে জিম্বাবুয়ে সিরিজের হতশ্রী অবস্থা চিন্তা বাড়িয়েছে আরও বেশি। সে চিন্তা নীতি নির্ধারক কিংবা টিম ম্যানেজমেন্টের আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলাই যায়। কারণ স্কিল ট্রেনিং ক্যাম্প চলছে দায়সারাভাবে। এখনো যোগ দেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মেহেদী হাসান মিরাজ এলপিএল শেষে দেশে ফিরেছেন ঠিকই, তবে শুরু হয়নি তার লাল বলের প্রস্তুতি। নেই এবাদত হোসেনও, তার ছুটি বাতিল হলেও এখনো আছেন সিলেটে। এদিকে পেস বোলার আর ফিল্ডারদের অনুশীলন চলছে ভারপ্রাপ্ত লোকাল কোচদের অধীনে। মুশফিকুর রহিম, মুমিনুল হক কিংবা সৌম্য সরকাররা নিজেদের ঝালিয়ে নিয়েছেন ব্যক্তিগত উদ্যোগে। সেন্টার উইকেটে গ্রানাইটের সামনে বাউন্স সামলানোটাই তাদের সবচেয়ে বড় মাথা ব্যথা। এদিন লম্বা সময় প্র্যাকটিসে দেখা যায় মুশফিককে। এমন প্রস্তুতি নিয়েই 31শে জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দেবে টিম ম্যানেজমেন্ট। সেখানে অবশ্য প্রস্তুতির সময় আছে। প্রস্তুতি ম্যাচেও মানিয়ে নেয়ার সুযোগ থাকবে। তবে দেশের মাটিতে দায়সারা অনুশীলন টিম ম্যানেজমেন্টের ভাবনার জায়গা নিয়ে প্রশ্ন তুলছে। 23 বছর পর সুযোগ পাওয়া অস্ট্রেলিয়া সফরে আদৌ বাংলাদেশ কতটুকু লড়াই করবে সে প্রশ্ন উঠছে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করল ভুবন ভোলানো হাসিতে মন জয় করা কিশোর তাসিন। নতুন করে স্পোর্টসে ছবি ভাইরাল হওয়ায় তাসিনকে নিজ কার্যালয়ে ডেকে নেন সরকার প্রধান। সমবেদনা জানান মাইলস্টোন ট্র্যাজেডিতে তার বোন হারানোর জন্য। এ সময় তাহসিনের হাতে ফুটবল ও বিশেষ উপহার সামগ্রী তুলে দেন তারেক রহমান। সফল ক্যারিয়ার গড়ে তুলতে দেন প্রয়োজনীয় দিক নির্দেশনা। গেল 27 জুলাই রাজধানীর আর্মি স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে গ্যালারিতে থাকা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে হাত মেলান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই মুহূর্তের একটি ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। হাজারো শিক্ষার্থীদের ভিড়ে স্কুল ড্রেস পরা এক কিশোরের প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর উচ্ছ্বসিত হাসি স্পর্শ করে অসংখ্য মানুষের হৃদয়। তবে সেই হাসির পেছনে লুকিয়ে আছে এক বেদনাদায়ক গল্প। ভাইরাল হওয়া ছবির কিশোরের নাম তাসিন আব্দুল্লাহ। 2025 সালের জুলাইয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিজের বোনকে হারান তাহসিন। প্রিয়জন হারানোর পর থেকে নিজের চিরচেনা হাসিও হারিয়ে ফেলেন এই কিশোর। তবে সরকার প্রধানের সঙ্গে হাত মেলানোর পর থেকেই তাহসিনের মলিন চেহারায় ফুটে উঠে নির্মল হাসি। এই ঘটনা জানার পরেই তাহসিনকে নিজের কার্যালয়ে ডেকে নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পড়াশোনার পাশাপাশি তাহসিনের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও জানতে চান সরকার প্রধান। আর একজন সফল ব্যবসায়ী হতে চাওয়া কিশোরের স্বপ্ন বাস্তবায়ন করতে পরামর্শ দেন তারেক রহমান। সেই সঙ্গে নিয়মিত লেখাপড়া ও খেলাধুলা করতে দেন দিক নির্দেশনা। আলাপচারিতা শেষে নিজের স্বাক্ষর করা একটি ফুটবল সহ বিশেষ উপহার তাহসিনের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী। সরকার প্রধানের কার্যালয় ঘুরে দেখার পাশাপাশি বাবার ফোনে তারেক রহমানের সঙ্গে সেলফিও তুলেন তাহসিন। সাক্ষাৎ শেষে তাহসিন জানান পরিবারের একজনের মতো তার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। অপ্রত্যাশিত এই সাক্ষাতের জন্য বেশ আনন্দিত তাহসিন। ফাহিম ইসলাম, সময় সংবাদ। নভেম্বরে বাংলাদেশের মাটিতে সাফের সফল আয়োজন করতে সব ধরনের সহযোগিতা করবে ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় স্টেডিয়ামের কাজ নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হবে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারে হামজা সমিতির উপর আস্থা রাখছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
হামজা চৌধুরী, সমিত সোম, জায়ান আহমেদদের যোগ দেওয়ার পর দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে ব্র্যান্ড ভ্যালু বেড়েছে বাংলাদেশের। সাম্প্রতিক সময়ে প্রীতি ম্যাচেও সুফল পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। যদিও বড় কোনো সাফল্যের দেখা পাননি ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরী। সামনে ঘরের মাটিতে হবে সাফ, দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে প্রথমবার নামবেন তারা। হামজা সমিতদের নিয়ে আশায় বুক বাঁধছেন সবাই। মাঠের পারফরমেন্সের আগে পুরো আসর আয়োজনের দায়িত্ব বাফুফের হাতে। মেগা ইভেন্ট সুষ্ঠুভাবে আয়োজন করতে প্রস্তুতি চলছে আগে থেকেই। জাতীয় স্টেডিয়ামে লাগানো হয়েছে নতুন ঘাস। সাফের আগে সম্পন্ন হবে বাকি কাজও। আঞ্চলিক এই আসর সফল করতে সব ধরনের সহযোগিতা করছে ক্রীড়া মন্ত্রণালয়। আমার জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে, কারণ এই দেশ আমাদের, আমরা বাংলাদেশের হয়ে আমাদের সাফ ফুটবল আমরা সেই 2003 সালে চ্যাম্পিয়ন হয়েছিলাম এবং দীর্ঘ এই পথ চলায় আমরা চ্যাম্পিয়নশিপের মুখ দেখতে পাইনি। তো সেই জায়গা থেকে বাংলাদেশের মাটিতে যেহেতু খেলা এবং এইটা সফলভাবে আয়োজন করার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে বসে আলোচনা করে সার্বিকভাবে আমরা ইনশাআল্লাহ কাজগুলো সম্পন্ন করব। 2003 সালে সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সাফ জয়ী দলের সদস্য ছিলেন বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এরপর কেটে গেছে লম্বা সময়, কিন্তু কাঙ্ক্ষিত ট্রফির দেখা পায়নি বেঙ্গল টাইগাররা। এবার হামজা সমিতদের হাত ধরে সাফ শিরোপা ফিরবে বাংলাদেশে প্রত্যাশা প্রতিমন্ত্রীর। বাংলাদেশ ফুটবল টিম হামজা চৌধুরীর মতো আরো অনেক ভালো ফুটবলাররা এখন বাংলাদেশ দলে খেলছে। তো আমরা অনেক বেশি আশাবাদী যে আমাদের সেই দীর্ঘদিনের যেই অপূরণীয় যে ঘাটতি সেটা আমরা ইনশাল্লাহ পূরণ করতে পারবো। 4 থেকে 17 নভেম্বর অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপের 15তম আসর। এর আগে 3 বার সাফের আয়োজক হয়েছিল বাংলাদেশ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। নতুন মৌসুমের জন্য বসুন্ধরা কিংস ছেড়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবে যোগ দিলেন সাদউদ্দিন, ফয়সাল আহমেদ ফাহিম সহ 4 ফুটবলার। এদিকে বিদেশি ফুটবলার দলে ভেড়াতে বিশ্বকাপে খেলা উজবেকিস্তানের একটি প্রতিনিধি দল পাঠাবে ক্লাবটি। পাশাপাশি নজর থাকবে ব্রাজিল, আফ্রিকার মতো দেশেও। আবারও শিরোপা ফিরে পেতে বিদেশি কোচের দিকেও নজর দিচ্ছে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি। আগামী 21 আগস্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হওয়ার কথা ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমের। আর সেপ্টেম্বরে ফুটবল লিগ শুরুর পরিকল্পনা বাফুফের। এর আগে 3 সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে খেলোয়াড় দলবদল। চ্যাম্পিয়নের মুকুট ফিরে পেতে আটঘাট বেঁধে মাঠে নেমেছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবার দলে ভিড়িয়েছে জাতীয় দলের 4 ফুটবলার সাদউদ্দিন, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন ও সোহেল রানা জুনিয়রকে। গত মৌসুমের 18 জন খেলোয়াড়কে রেখে দেওয়ার পাশাপাশি ক্লাবটি মোট 24 জন খেলোয়াড়কে নিশ্চিত করে আগেই। সেই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে 5 নাম। বসুন্ধরা কিংসে 4 ফুটবলারের সঙ্গে মোহামেডানের নতুন চুক্তি পেয়েছেন শাকিল আহাদ তপু। 5 জনকে সাইন করিয়েছি। এর মধ্যে আছে সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন, শাকিল আহমেদ টিপু, সাদউদ্দিন। দেশি কোটায় একটা জায়গায় বড় কোনো চমকের সম্ভাবনা না থাকলেও চমক থাকছে বিদেশি কোটায়। পাশাপাশি ভিন্নতা এনে ক্লাবটি একটি প্রতিনিধি দল পাঠাবে বিশ্বকাপ খেলা উজবেকিস্তানে। সেখানে ক্লাবের উজবেক ফুটবলার মুজাফফর আবের সহায়তায় খুঁজবে নতুন ফুটবলার। পাশাপাশি নজর থাকছে ব্রাজিল, আফ্রিকার মতো দেশেও। খুব দ্রুত সময়ের মধ্যে একটা উজবেকিস্তানে আমরা আমাদের ক্লাব থেকে একটা টিম পাঠাবো। তারা যাবে, যে দেখে তারপর মুজাফফর আছে সেখানে আমাদের। তো মুজাফফর তো আমাদের পরীক্ষিত খেলোয়াড় এবং এই ক্লাবের একটা অংশ সে। তো সেও আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং আমরাও তার উপরে কিছু দায়িত্ব দিয়েছি। এছাড়া দেশটি থেকে নতুন কোচ খুঁজছে ক্লাবটি। আলোচনা চলছে ক্লাবটির সাবেক কোচ সন্নেলের সঙ্গেও। আমরা এবার ফরেন কোচ নিয়োগ করছি এবং সেটা আমাদের সেনের সাথেও আমাদের কথা চলছে। আর অন্যান্য জায়গায় উজবেকিস্তানে সেখানেও আমরা কথা বলছি। গত মৌসুমে ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া মোহামেডান। ভালো মানের ফুটবলার ও কোচ নিয়োগ দিয়ে আসন্ন মৌসুমেই চ্যাম্পিয়ন তকমা ফিরে পাবে বলে বিশ্বাস ক্লাব কর্তাদের। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ নরওয়ের বিপক্ষে হারের পরই ইঙ্গিত দিয়েছিলেন। এবার সেটাই আনুষ্ঠানিকভাবে জানালেন নেইমার জুনিয়র। ব্রাজিলের জার্সিতে আর দেখা যাবে না দলটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকে। কোপা সুদ আমেরিকানায় ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে ম্যাচের পর নেইমার নিজেই বিষয়টি জানান গণমাধ্যমে। সেই সঙ্গে সান্তোস সতীর্থদের নিয়ে নানান নেতিবাচক গুঞ্জনের জবাবও দিয়েছেন তিনি।
ব্রাজিল, নেইমার ১৬ বছর একসঙ্গে চলেছে এর শব্দযুগল। ব্রাজিলের খেলা মানেই তো নেইমারের পায়ের জাদু। বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দলটা হেক্সা জয়ের স্বপ্ন দেখেছিল নেইমারকে ঘিরে। ২০১৪-তে নেইমার ইনজুরিতে না পড়লে হয়তো সেবারই স্বপ্নটা সত্যি হতো। ফুটবল ইতিহাসে অন্যতম যোগ্য পরীক্ষিত নেইমারকে হয়তো শিরোপা না জয়ের কষ্ট নিয়ে এভাবে অবসর ঘোষণা করতে হতো না। সত্যি আর জাতীয় দলে খেলবেন না নেইমার। বিশ্বকাপে সেরা ১৬-এ নরওয়ের বিপক্ষে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ হওয়ার কথা বলেন নেইমার। ইঙ্গিত দিয়েছিলেন আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানারও। সেদিনই বলেছিলেন, এখানেই শুরু, এখানেই শেষ। ২০১০ সালে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামেই আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু করেছিলেন সেলেসাও গ্রেট। এরপরও ছিল গুঞ্জন, অনেকেই চাইছিলেন নেইমারকে সেলেসাও জার্সিতে দেখার, কিন্তু সব গুঞ্জনের অবসান করলেন নেইমার নিজেই। জাতীয় দলের হয়ে বড় কোনো শিরোপা জিততে না পারার আক্ষেপ নিয়েই জানিয়ে দিলেন, আর দেখা যাবে না ব্রাজিলের জার্সিতে। জাতীয় দলে আমার সময় শেষ। আমি ইতিহাসের অংশ হয়েছি। আমি আমার জীবন, এমনকি রক্ত দিয়ে ব্রাজিলের জন্য লড়েছি। নিজের সবকিছু উজাড় করে দিয়েছি দলটার জন্য। কিন্তু এখন আর আমি জাতীয় দলে খেলার চালিয়ে যেতে চাচ্ছি না। ব্রাজিলের সাথে আমার পথ চলার এখানেই শেষ। কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারিয়েছে নেইমারের দল সান্তোস। মিক্সড জোনে কথা বলেন ক্লাব ফুটবলে তার ভবিষ্যৎ নিয়ে। উত্তর দেন তাকে নিয়ে চাউর হওয়া বিতর্কের। শাপেকোয়েন্সের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, এভাবে ওদের সাথে ড্র করা আমাদের ঠিক হয়নি। আমি শুধু এটুকুই বলেছিলাম, অধিনায়ক হিসেবে একথা বলার পূর্ণ অধিকার আমার আছে। ভেরিসিমো এবং গ্যাবিগোলো এ বিষয়ে কথা বলেছিল। ব্রাজিলিয়ান মহাতারকা মাঠে নামলে কোটি ফুটবল ভক্তের চোখ, ক্যামেরার লেন্স সবটাই আটকে থাকতো তার ক্যারিশমাটিক খেলার আকর্ষণে। পেলের রেকর্ড ছাপিয়ে ব্রাজিলের ইতিহাসে সর্বকালের সেরা গোল স্কোরার তিনি। হলুদ জার্সিতে ১৩০ ম্যাচে করেন ৮০ গোল আর ৫৯ অ্যাসিস্ট। জাতীয় দলের হয়ে নেইমার একমাত্র শিরোপা জিতেছেন ২০১৩ সালের কনফেডারেশনস কাপ। এছাড়া ২০১৬ রিও অলিম্পিকে অনূর্ধ্ব ২৩ দলকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছিলেন স্বর্ণপদক। নিজের ক্যারিয়ারে নাম্বার 10 বিশেষ কিছু অর্জন করতে না পারলেও ফুটবল প্রতিভায় জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। বিশ্ব ফুটবলে আরও এক নক্ষত্রের পতন। ব্রাজিলের জার্সিতে ১৬ বছরের বর্ণিল ক্যারিয়ারের ইতি টানলেন নেইমার। ক্লাব ক্যারিয়ার চালু রাখার আশা ৩৪ বছর বয়সে এই তারকার। সেলেসাওদের হয়ে নেইমারের ক্যারিয়ারের নানা অর্জন ও পাওয়া না পাওয়ার বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। ফুটবল দুনিয়ায় এক নক্ষত্রের পতন। বিশ্বকাপের শীর্ষ ১৬তে নরওয়ের কাছে হারের পর অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফে ২-১ গোলে হারের পর নেইমার বলেছিলেন, এখান থেকেই শুরু হয়েছিল, এখানেই শেষ হলো। সমর্থকদের হৃদয়ে আশার শেষ আলোটুকু জ্বলেছিল, হয়তো ২০৩০ বিশ্বকাপেও দেখা যাবে তাকে। কিন্তু না, দীর্ঘ ১৬ বছরের বর্ণিল অধ্যায়ের সমাপ্তি রেখাটা টেনেই ফেললেন নেইমার জুনিয়র। বিশ্ব ফুটবলে ব্রাজিল মানেই ফুটবলার তৈরির কারখানা। কিংবদন্তি পেলে, রোমারিও, কাফু, রোনালদোদের মতো তারকাদের পর নেইমারকে ঘিরেই বিশ্বজয়ের স্বপ্ন বুনেছিল ৫ বারের চ্যাম্পিয়নরা। তবে কান্ডারি নেইমার পারেননি সে স্বপ্নের বাস্তবায়ন করতে। ব্রাজিলের ফুটবলে অসামান্য প্রতিভা, ক্ষুরোধার নৈপুণ্য, স্কিল সবকিছুর সমন্বয়ে নেইমার এক কমপ্লিট প্যাকেজ। নেইমার হতে পারতেন কিংবদন্তিদের একজন, তবে সৃষ্টিকর্তা তাকে যতটা প্রতিভা ঢেলে দিয়েছেন ততটাই যেন বিতর্কের পাতায় নাম লিখিয়ে ম্লান করেছেন তিনি নিজেই। কখনো বান্ধবী, কখনো সতীর্থের সন্তানকে মারধর, শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে প্রতিনিয়ত হয়েছেন খবরের শিরোনাম। প্রতিভাবান এই ফুটবলারের ক্যারিয়ারে শৃঙ্খলা শব্দটাই যেন হয়ে উঠেছিল দূরের বাতিঘর। ক্যারিয়ারের সোনালী সময়ে তার যাত্রাপথে বড় বাধা হয়ে এসেছে ইনজুরির কারণে নিয়মিত পারফর্ম করতে পারেননি। তবুও ইতিহাসের পাতায় লেখা থাকবে নেইমারের নাম। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ ১৩০ ম্যাচে ৮০ গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন সর্বোচ্চ ৫৯টি। 4টি বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ২০১৩ সালে ব্রাজিলের হয়ে জয় করেন কনফেডারেশনস কাপের শিরোপা। ২০১৬ সালে দেশকে উপহার দেন অলিম্পিক গেমসে স্বর্ণপদক। এছাড়া ২০২১ সালে কোপা আমেরিকায় রানার্স আপ শিরোপা জয় করেন এই তারকা। যদিও ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন বিশ্বকাপ অধরাই রয়ে গেল তার।
34-এ এসেই শেষ হলো এক তারার বর্ণিল ফুটবল অধ্যায়। বিশ্বকাপের ট্রফি ছুঁতে না পারলেও ব্রাজিলের ফুটবল ইতিহাসে নেইমারের নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে। গোল, রেকর্ড, শৈল্পিক ফুটবল আর অসংখ্য স্মরণীয় মুহূর্তে ভরা তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হলেও সেলেসাও সমর্থকদের হৃদয়ে তিনি অমর হয়ে থাকবেন। পারভিন আক্তার, সময় সংবাদ। সান্তোসেও শেষের পথে নেইমার জুনিয়রের ক্যারিয়ার। ড্রেসিং রুমের অন্তর্কোন্দল, ম্যানেজমেন্টের সঙ্গে বনিবনা না হওয়া, পাওনা পরিশোধ সহ নানা কারণে ক্লাব কর্তৃপক্ষ ও নেইমারের মধ্যে অসন্তোষ এখন চরমে। ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর, ডিসেম্বরের পর ক্লাবটির সঙ্গে আর চুক্তি নবায়ন করবে না সেলেসাও গ্রেট। বিতর্ক, সমালোচনা, ইনজুরি যেন পিছুই ছাড়ছে না নেইমার জুনিয়রের। ব্রাজিলের শীর্ষস্থানীয় পেশাদার ফুটবল লিগের ক্লাব সান্তোসের সঙ্গে সম্পর্ক দিন দিন তিক্ত হয়ে উঠছে নেইমারের। মাঠে ও মাঠের বাইরের ক্লাবের সঙ্গে দূরত্ব বাড়ছে তার। ব্রাজিলের একটি সংবাদ মাধ্যমের দাবি, এবছরের ডিসেম্বরের পর সান্তোসের সঙ্গে আর চুক্তি নবায়ন করবেন না ব্রাজিলিয়ান তারকা, খুঁজছেন নতুন ঠিকানা। বিশ্বকাপ শেষে ক্লাব ফুটবলে মাঠে ফেরার আগে তীব্র সমালোচনার মুখে 34 বছর বয়সী এই তারকা ফরওয়ার্ড। দক্ষিণ আমেরিকান প্রতিযোগিতা কোপা সুদামেরিকানায় ম্যাচ খেলতে তার দল সান্তোস যখন ভেনেজুয়েলা সফরে, তখন পোকার খেলায় ব্যস্ত ছিলেন নেইমার। পরে দলের সঙ্গে যোগ দিলেও কাউকে না জানিয়ে অনুশীলন থেকে বেরিয়ে যান তিনি। এ নিয়ে ক্লাব কর্তৃপক্ষ নেইমারের ওপর ক্ষোভ ঝাড়লেও নেইমার জবাবটা দেন মাঠে। শাপেকোয়েন্সের বিরুদ্ধে জোড়া গোল করে পোকার কার্ড দেওয়ার ভঙ্গিতে উদযাপন করে সমালোচকদের এক হাত নেন এই ব্রাজিলিয়ান তারকা। এদিকে নেইমারও সন্তুষ্ট নয় ক্লাব কর্তৃপক্ষের ওপর। ক্লাবটির কাছে বিপুল পরিমাণ টাকা পাওনা নেইমারের। তবে সান্তোসের প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন নাম্বার 10। সামাজিক মাধ্যমের গুঞ্জন, চুক্তির বাধ্যবাধকতা না থাকলে যে কোনো মুহূর্তে সান্তোস ছাড়তেন নেইমার। তবে মোটামুটি নিশ্চিত ডিসেম্বরের পর ক্লাবটির সাথে চুক্তির মেয়াদ আর বাড়াচ্ছেন না তিনি। এক্ষেত্রে শিগগিরই নতুন কোনো ঠিকানায় দেখা যেতে পারে নেইমারকে। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। সফলভাবে সবচেয়ে বড় বিশ্বকাপ আয়োজনের পর এবার ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলার পথে হাঁটছে ফিফা। $20 বিলিয়ন মূল্যের নতুন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি জানিয়েছেন, মূলত সদস্য দেশগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে এমন উদ্যোগ নিচ্ছে ফিফা। তবে এই উদ্যোগকে ফুটবলের আত্মা বিক্রির শামিল বলে করার সমালোচনা করেছে উয়েফা। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ সফলভাবে আয়োজন করলেও গেল আসর নিয়ে আছে নানা সমালোচনা। এবার ফিফা আলোচনায় ফুটবল অর্থনীতি নিয়ে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা গঠন করতে যাচ্ছে নতুন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ বা FFE। প্রস্তাবিত এই প্রতিষ্ঠানের মূল্য ধরা হয়েছে $20 বিলিয়ন, যার সবচেয়ে ছোট শেয়ার বিক্রি করে প্রায় $4.2 বিলিয়ন বিনিয়োগ তুলতে চায় ফিফা। তবে ফুটবলের নিয়ম, বিশ্বকাপ আয়োজন, আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডার কিংবা খেলার পরিচালনার পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ফিফার হাতেই। ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। এর বাণিজ্যিক সাফল্যকে আমরা উদযাপন করি, কিন্তু আমাদের দায়িত্ব হলো সেই সাফল্যের সুফল যেন বিশ্বের প্রতিটি দেশের ফুটবলে পৌঁছে যায়। এটি বিশ্বজুড়ে ফুটবলকে আরও গণতান্ত্রিক করার উদ্যোগ। 211টি সদস্য দেশ এটির সিদ্ধান্ত নেবে। তবে ফিফার এই পরিকল্পনা মোটেই ভালোভাবে নেয়নি উয়েফা। তাদের মতে ভবিষ্যতে ফুটবলের স্বাধীনতা ও সুশাসন প্রশ্নের মুখে পড়তে পারে। তাছাড়া এটি আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবে দেখছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এটি এমন একটি সীমা অতিক্রম করেছে যা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলোর কখনোই করা উচিত নয়। ফুটবলের আত্মা এবং এর শাসন ব্যবস্থা কোনো বেচাকেনার সম্পদ নয়। ফুটবল ফিফার একার সম্পত্তি নয়, তাই এটি বিক্রি করার অধিকারও তাদের নেই। যদিও এটিকে শুধু বিনিয়োগ নয়, বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নের নতুন অর্থনৈতিক মডেল হিসেবে দেখছে ফিফা। উয়েফার সমালোচনার মুখে শেষ পর্যন্ত এই পরিকল্পনা বাস্তবায়ন হয় কিনা সেটাই দেখার বিষয়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। 17 দিনের অস্থিরতা কাটল ইতালিয়ান ফুটবলে। 3 বছর পর আবারও ইতালি জাতীয় দলের দায়িত্বে ফিরলেন রবার্তো মানচিনি।
তার সঙ্গে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ক্লদিও রানিয়েরি। মালদিনি ও লিওনার্দোর দায়িত্ব ছাড়ার পর এমন সিদ্ধান্ত নিয়েছেন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি জোভান্নি মালাগো। ইতালিয়ান ফুটবলে 17 দিনের অস্থিরতার ইতি ঘটল অবশেষে। দুর্নীতি, অনিয়ম কিংবা সরকারি হস্তক্ষেপে ঝিমিয়ে পড়া ইতালিয়ান ফুটবলকে জাগিয়ে তুলতে 12 জুলাই পাওলো মালদিনিকে ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর ও তার মিলান সতীর্থ লিওনার্দোকে বানানো হয় উপদেষ্টা। দায়িত্ব নিয়ে একাডেমি লেভেল থেকে ইতালিয়ান ফুটবলের পুনর্গঠনের রোডম্যাপ তৈরি করেন আজ্জুরিদের সাবেক 2 ফুটবলার। তবে এক কোচ ইস্যুতেই বদলে যায় সব হিসেব নিকেশ। দায়িত্ব নেওয়ার পর কোচ হিসেবে আন্দ্রে পিরলোকে নিয়োগ দেয় মালদিনিরা। তবে রাশিয়ান একটি বেটিং কোম্পানির সঙ্গে পিরলোর চুক্তি থাকায় রাজনৈতিক চাপের মুখে পড়ে মালদিনি ও লিওনার্দোর নেওয়া সিদ্ধান্ত বদলে ফেলে ফেডারেশন। মূলত ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার সঙ্গে লম্বা সময় ধরে সম্পর্কের টানাপোড়েন চলছে ইতালির। আর পিরলোকে কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে মালদিনি। স্বাধীনভাবে কাজ করতে না পারায় মাত্র 16 দিনের মাথায় দায়িত্ব ছাড়েন ইতালির সাবেক অধিনায়ক। তবে বসে থাকেনি ইতালিয়ান ফুটবল ফেডারেশন। নতুন কোচ ও টেকনিক্যাল ডিরেক্টর খুঁজে নেয় তারা। 3 বছর পর আবারও ইতালি জাতীয় দলের দায়িত্বে ফিরলেন রোবার্তো মানচিনি। 2018 সালে প্রথমবারের মতো ইতালির দায়িত্ব নেন তিনি। 2021 সালে তার অধীনে ইউরো জিতেছিল দেশটি। এই কোচের অধীনে টানা 37 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 2024 সালে ইতালির দায়িত্ব ছেড়ে বিপুল অর্থের বিনিময়ে সৌদি আরবের কোচ হন মানচিনি। এরপর কাতারের আল সাদের হয়েও কোচিংয়ের দায়িত্ব নেন তিনি। তার সঙ্গে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ক্লদিও রানিয়েরি। লেস্টার সিটির সাবেক এই কোচ 2024-25 মৌসুমে কোচিং করিয়েছেন ইতালিয়ান ক্লাব রোমায়। গেল 3 বিশ্বকাপে অংশ নিতে না পারা ইতালিকে ঢেলে সাজাবেন মানচিনি ও রানিয়েরি। তাদের মূল লক্ষ্য থাকবে 2030 বিশ্বকাপে ইতালির জায়গা নিশ্চিত করা। এছাড়া 2028 ইউরোর জন্য দল প্রস্তুত করবেন এই 2 কোচ। ফাহিম ইসলাম, সময় সংবাদ। 3 দশক পর আবারও ফুটবল বিশ্বকাপ আয়োজনের স্বপ্ন দেখছে জার্মানি। 2038 বা 2042 সালের আসরের আয়োজক হতে আগ্রহ প্রকাশ করেছে দেশটির ফুটবল ফেডারেশন। 1974 ও 2006 সালের পর তৃতীয়বারের মতো বিশ্বকাপ আয়োজন করতে চায় জার্মানি। ডিএফবির বোর্ড সদস্য এক্সেল হোলম্যান জানিয়েছেন, বিশ্বকাপের স্টেডিয়াম, উন্নত যোগাযোগ ও পর্যাপ্ত অবকাঠামো থাকায় সফলভাবে বিশ্বকাপ আয়োজনের সক্ষমতা রয়েছে তাদের। তবে জার্মানির এই পরিকল্পনা বাস্তবায়ন নির্ভর করছে ফিফার রোটেশন নীতির উপর। কারণ 2030 সালের বিশ্বকাপ ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার যৌথ আয়োজনে হওয়ায় 2038 সালে সত্য পাওয়া জার্মানির জন্য সহজ হবে না। মাঝমাঠে নতুন শক্তি যোগ করতে বড় পদক্ষেপ নিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে দলে ফেরানোর লক্ষ্যে প্রথমবারের মতো আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে স্প্যানিশ জায়ান্টরা। ফাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী কয়েক মাসের জল্পনার পর রিয়াল ও ম্যানচেস্টার সিটির মধ্যে রদ্রিকে নিয়ে মৌখিক আলোচনা শুরু হয়েছে। সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও এই দলবদলে অনুমোদন দিয়েছেন। রিয়াল 50 মিলিয়ন ইউরোর বেশি প্রস্তাব দিতে প্রস্তুত। তবে নতুন কোচ এনজো মারেস্কার পরিকল্পনায় রদ্রি গুরুত্বপূর্ণ সদস্য হওয়ায় তাকে সহজে ছাড়তে রাজি হচ্ছে না ম্যানচেস্টার সিটি। 30 বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডার 2026 বিশ্বকাপে স্পেনকে বিশ্বকাপ জেতাতেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। তাই দেখার বিষয় রিয়ালের প্রস্তাব বাড়ায় নাকি সিটি রদ্রিকে বিক্রির পথ পুরোপুরি বন্ধ করে দেয়। ফুটবল মাঠের পর এবার টেলিভিশনের পর্দায় ক্রিস্টিয়ানো রোনালদো। ব্রিটিশ ফুটবলকে কেন্দ্র করে নির্মিত ড্রামা সিরিজ ডে ওয়ান্স এর নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন পর্তুগিজ মহাতারকা। হলিউড পরিচালক ম্যাথিউ ভন ফুটবলের এক ভিন্ন গল্প বলতে যাচ্ছেন এই প্রকল্পে। আরেক মহারথী থিয়েরি অরি ও সঙ্গী হচ্ছেন পর্দার এই নতুন যাত্রায়। ক্রিস্টিয়ানো রোনালদো মানেই গোল, ট্রফি আর রেকর্ডের গল্প। এবার সেই গল্পই লেখা হবে ক্যামেরার পেছনে। আল নাসরের হয়ে এখনো মাঠ মাতানো এই কিংবদন্তি এবার নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন ব্রিটিশ ফুটবলের কঠিন বাস্তবতা, প্রতিযোগিতা, ব্যবসা, পর্দার আড়ালের অদেখা বিভিন্ন রূঢ় বাস্তবতা নিয়ে নির্মিতব্য সিরিজ ডে ওয়ান্সে। নির্বাহী প্রযোজকের দায়িত্বের পাশাপাশি ক্যামেরার সামনে বিশেষ উপস্থিতিও থাকবে এই পর্তুগিজ তারকার।
আর্সেনাল এবং ফ্রান্সের কিংবদন্তি থিয়েরি ওরের উপস্থিতি এই সিরিজকে ঘিরে আগ্রহ বাড়িয়েছে। একসময় ইংলিশ প্রিমিয়ার লিগে রোনালদো ও ওরের লড়াইয়ের জন্য উন্মুখ হয়ে থাকত ভক্ত সমর্থকরা। বহু বছর পর নতুন এক প্রজেক্টে দেখতে পাওয়া যাবে ফুটবলের এই দুই মহারথীকে। এটি আমার জন্য দারুণ রোমাঞ্চকর একটি অধ্যায়। সামনে আরও নতুন নতুন উদ্যোগের দিকে তাকিয়ে আছি। এই সিরিজ নির্মাণে রোনালদোর সঙ্গী হয়েছেন কিংসম্যান সিরিজের নির্মাতা হলিউড পরিচালক ম্যাথিউ ভন। চলতি বছরই রোনালদো এবং ম্যাথিউ মিলে প্রতিষ্ঠা করেন ইউআর মার্ভ স্টুডিওস। প্রচলিত নির্মাণের ধারা বদলে নতুনভাবে ভিন্ন কিছু দর্শকদের সামনে তুলে ধরার উদ্দেশ্যেই তাদের এই উদ্যোগ। ম্যাথিউ মনে করেন, রোনালদো মাঠে এমন সব গল্প তৈরি করেছেন যা কোনো চিত্রনাট্যকার কল্পনাও করতে পারবে না। ক্রিস্টিয়ানো মাঠে যেসব গল্প তৈরি করেছে তা অবিশ্বাস্য। সেসব নিয়ে এখন অনুপ্রেরণামূলক সিনেমা এবং সিরিজ তৈরির অপেক্ষায় আছি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান জানিয়েছে, ডে ওয়ান্স কোনো হালকা মেজাজের ফুটবল সিরিজ নয়, বরং ফুটবলের কঠিন বাস্তবতা, খেলোয়াড় এজেন্ট সম্পর্ক, ক্লাব ম্যানেজমেন্ট, ব্যবসা এবং আড়ালের নানা গল্প উঠে আসবে এতে। ইতোমধ্যে ইংল্যান্ডের ক্লাব বার্নেট এফসির মাঠে সিরিজটির শুটিং শুরু হয়েছে। সিরিজটির কেন্দ্রীয় চরিত্র স্ট্যানলি ডাল্টনের ভূমিকায় অভিনয় করবেন হোমল্যান্ড ও বিলিয়ন্স খ্যাত ডেমিয়ান লুইস। গল্পের লেখক ড্যারেন ডিন ছিলেন থিয়েগো ওরির দীর্ঘদিনের ফুটবল এজেন্ট। সিরিজটিতে আরও থাকছেন ব্রিটিশ রেপার ডেভ এবং অভিনেত্রী কার্লোত্তা বানাত। দ্য সানের দাবি, সিরিজটির সঙ্গে এতগুলো জনপ্রিয় নাম থাকার কারণেই ইতোমধ্যেই এর সম্প্রচার সত্ত্ব নিয়ে তীব্র প্রতিযোগিতার কথা শোনা যাচ্ছে। ফুটবলের মাঠে রেকর্ডের পর রেকর্ড গড়া ক্রিস্টিয়ানো রোনালদো এবার নাম লিখালেন বিনোদন জগতেও। গোলের গল্পের পর এবার পর্দার গল্প। বিশ্বজুড়ে ভক্তদের জন্য অপেক্ষা নতুন এক রোনালদোর। নূরে জান্নাত, সময় সংবাদ। আরও শক্তিশালী হলো আইপিএলের অর্থনৈতিক কাঠামো। লিগের সামগ্রিক ব্যবসায়িক মূল্য গিয়ে দাঁড়িয়েছে 20.6 বিলিয়ন ডলারে। আর ব্র্যান্ড ভ্যালুতে 10 ফ্র্যাঞ্চাইজির মাঝে শীর্ষে উঠে এসেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই মুহূর্তে দলটির ব্র্যান্ড ভ্যালু 312 মিলিয়ন ডলার। আন্তর্জাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান হুলিহান লোকির প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। আইপিএল নিয়ে আছে নানা ধরনের বিতর্ক, তবে এই লিগটাই শাসন করছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। টি-20-র ফেরিওয়ালারা চাতক পাখির মতো অপেক্ষা করেন এই লিগে খেলতে। ব্যবসা সফল আইপিএল আয়োজন করে রীতিমতো টাকার পাহাড় গড়ে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দর্শক, স্পন্সর আর সম্প্রচার সত্য সব ক্ষেত্রেই একের পর এক রেকর্ড গড়ে আইপিএল এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। আন্তর্জাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান হুলিহান লোকির 2026 সালের প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএল এর মোট ব্যবসায়িক মূল্য প্রথমবারের মতো বেড়ে দাঁড়িয়েছে 20.6 বিলিয়ন ডলারে। এক বছরের ব্যবধানে 11.4% বেড়েছে এই মূল্য। একই সঙ্গে লিগটির ব্র্যান্ড ভ্যালু বেড়ে হয়েছে 4.3 বিলিয়ন ডলার। এবারের প্রতিবেদনে সবচেয়ে বড় চমক ফ্র্যাঞ্চাইজিগুলোর তালিকায় 312 মিলিয়ন ডলার ব্র্যান্ড মূল্য নিয়ে প্রথমবারের মতো শীর্ষে উঠে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দ্বিতীয় স্থানে মুম্বাই ইন্ডিয়ান্স, তৃতীয় কলকাতা নাইট রাইডার্স, আর দীর্ঘদিন শীর্ষে থাকা চেন্নাই সুপার কিংস নেমে গেছে চতুর্থ স্থানে। এরপর যথাক্রমে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংস, গুজরাট টাইটান্স, দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়ান্টস। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্প্রচার সত্য, স্পন্সরশিপ, টিকিট বিক্রি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে বিপুল দর্শক বৃদ্ধির কারণেই আইপিএল এর মূল্য দ্রুত বেড়েছে। 2026 সালে রেকর্ড দামে আরসিবি ও রাজস্থান রয়্যালসের মালিকানা পরিবর্তনও প্রমাণ করেছে বিশ্বের বড় বড় বিনিয়োগকারীদের কাছে আইপিএল এখন আগ্রহের কেন্দ্রবিন্দু। 2008 সালে 8টি দল নিয়ে যাত্রা শুরু করেছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। শুরু থেকেই ক্রিকেট, বিনোদন আর ব্যবসাকে এক সুতোয় গেঁথে নতুন এক মডেল তৈরি করে আইপিএল। সময়ের সঙ্গে বিশ্বের সেরা ক্রিকেটারদের মিলন মেলায় পরিণত হয় এই টুর্নামেন্ট। ক্রিকেট মাঠের লড়াইয়ের পাশাপাশি জমে উঠেছে ব্যবসায়িক হিসেব নিকেশও। 20 বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়ে ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ এখন বিশ্ব ক্রীড়াঙ্গনে জন্ম দিয়েছে নতুন আলোচনার। নূরে জান্নাত,
সময় সংবাদ। মালদ্বীপের স্বাধীনতার 61তম বার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে 4 দেশের অংশগ্রহণে ফুটসাল টুর্নামেন্ট। দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও নেপালের মোট 22টি দল। প্রবাসী বাংলাদেশিদের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতেই করা হয়েছে এমন আয়োজন। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা শেষ হলেও তার রেশ এখনো বয়ে চলেছে মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে। সেই উন্মাদনা ধারণ করেই এবার দেশটির স্বাধীনতার 61তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজন করা হয় 4 দেশের অংশগ্রহণে ফুটসাল টুর্নামেন্টের। রাজধানী মালের ফুটসাল গ্রাউন্ডে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও নেপালের প্রবাসীদের মোট 22টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চমৎকার এই আয়োজন। দিবারাত্রির এই প্রতিযোগিতার ফাইনালে MBFC-কে 3-0 গোলে হারিয়ে শিরোপা তুলে নেয় বাংলা টাইগার্স। এদিন খেলার ফলাফলের চেয়েও বড় হয়ে উঠেছিল অংশগ্রহণকারীদের পারস্পরিক সৌহার্দ্য, খেলোয়াড় সুলভ মনোভাব ও ভ্রাতৃত্বের বন্ধন। মাঠ জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ ও দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি। হার জিত ছাপিয়ে সবাই একে অপরের সঙ্গে আনন্দ ভাগ করে নেন। প্রবাসীর মাটিতে আমরা প্রায় সময় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। তাদের এই আয়োজনের পরিপ্রেক্ষিতে আমরা একটা ভালো একটা মোমেন্টাম ফিরে পাই। প্রবাসের ব্যস্ত জীবনে খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না, বরং প্রবাসীদের মধ্যে দূরত্ব কমায় এবং ভ্রাতৃত্বের বন্ধনকে আরো দৃঢ় করে। আর এই লক্ষ্য থেকে এমন আয়োজন বলে জানায় হাই কমিশন। ফুটবল খেললে শরীর চর্চা হয়, এতে বা আমাদের পরিবেশ এবং সবার সাথে পরিচয় হয় এবং সর্বোপরি হচ্ছে এই দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো হয়। ভিন দেশের মাটিতে খেলাধুলার মাধ্যমে প্রবাসীদের মধ্যে সম্প্রীতি, ঐক্য, বন্ধুত্ব ও পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় করার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন বলে জানান আয়োজকরা। প্রবাসীরা যেহেতু ফ্রি টাইম অনেক থাকে, অনেক ক্ষেত্রে অনেকেরই ফ্রি টাইম থাকে, তারা বিভিন্ন বাজে অভ্যাসে অভ্যস্ত হয়ে যায়। তারা অনেকেই টাস খেলে, জুয়া খেলে কিংবা আপনার ড্রাগসে এফেক্টিভ হয়ে যায়। এই জন্য তাদেরকে ভালো মানসিকতার ভিতরে নিয়ে আসতে পারে, সেই জন্য এই টুর্নামেন্টগুলো আয়োজন করি আমরা। দেশটির স্বাধীনতার 61তম বার্ষিকীর বর্ণাঢ্য উদযাপন উপলক্ষ করে আয়োজিত এই ফুটসাল টুর্নামেন্ট আবারও প্রমাণ করেছে প্রবাসে থেকেও খেলাধুলা হতে পারে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক শক্তিশালী সেতুবন্ধন। সময় সংবাদ, মালদ্বীপ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জেনে দিচ্ছে আরেকবার। অবশেষে সত্যি হলো গুঞ্জন, সরিয়ে দেওয়া হলো মেহেদী মিরাজকে। 2027 বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে দলের অধিনায়ক লিটন দাস এখনো নিশ্চিত নয় ভারতের বাংলাদেশ সফর। BCCI এর সাথে BCB মেইলসের এক্সচেঞ্জ হচ্ছে, আমি আশাবাদী যে ওনারা আসবেন। অস্ট্রেলিয়া সিরিজের আগে দায়সারাভাবে চলছে টাইগারদের স্কিল ক্যাম্প। অনুশীলনে অনুপস্থিত শান্ত সহ একাধিক ক্রিকেটার। শুক্রবার রাতে দেশ ছাড়বে টাইগাররা। এবং নভেম্বরে দেশের মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপের সফল আয়োজনে সব ধরনের সহযোগিতার আশ্বাস ক্রীড়া মন্ত্রণালয়ের। শিরোপা জয়ে হামজাদের উপর আস্থা আমিনুলের। এই ছিল খেলার সময়। এরপর প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন মাহাদি ধ্রুব। ইকবাল, আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।